অনুপম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন আরও একটি ভিডিওতে প্রতিবেদনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা ভিডিওটা তৈরি করছি একাদশ শ্রেণীতে যারা পড়ছেন তাদের জন্য ফিন্যান্স বিষয়ের উপর মূলধন ব্যয় চ্যাপ্টারের একটা ভিডিও তৈরি করছি আজকে আমরা। তো এই চ্যাপ্টারের উপর আজকের ভিডিওটি হচ্ছে 3 নম্বর ভিডিও। ফার্স্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম, আর সেকেন্ড ক্লাসে আমরা ঋণপত্রের ব্যয়, এই চ্যাপ্টারের একটা পার্ট ঋণপত্রের ব্যয় এর কর পরবর্তী এবং কর পূর্ববর্তী অথবা অপরিশোধযোগ্য ঋণের ব্যয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর 3 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করছি পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় নিয়ে। তো আমরা আলোচনার শুরুতে আমরা জেনে নিই যে আমরা পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় চিনব কীভাবে। তো প্রশ্নে যদি পরিশোধ কথা বলা থাকে, আর পরিশোধের আরেকটা নাম হচ্ছে মেয়াদ পূর্তি অথবা যদি বছর দেওয়া থাকে, এই 2-3টা জিনিসের যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটি পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়ের অঙ্ক। তো এবার আমরা দেখে নিই আমাদের প্রশ্নে কি বলা আছে। এখানে বলা হয়েছে ডেল্টা কর্পোরেশনের 5,000 টাকা অভিহিত মূল্যের ঋণপত্রের কুপন সুদের হার 15%। ঋণপত্রটি 5 বছর পরে, তাহলে যেহেতু বছরের কথা বলা হয়েছে তাহলে বছর মানে আমরা বুঝে নিচ্ছি এটা পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়। 5 বছর পরে মেয়াদ পূর্তি হবে, তাহলে এখানে আরেকটা অপশন বলা হয়েছে মেয়াদ পূর্তি। তাহলে আমরা আগেই বলেছিলাম পরিশোধ অথবা মেয়াদ পূর্তি অথবা বছর কিছু থাকলে এটা পরিশোধযোগ্য আর ঋণপত্রের ব্যয়ের অঙ্ক। তাহলে আবার দেখি আরও কী আছে প্রশ্নে। এবং বর্তমান বাজার মূল্য 4,500 টাকা, কর্পোরেট করের হার হচ্ছে 45% হলে ঋণপত্রটির কর পরবর্তী ব্যয়ের হার কত হবে। তাহলে যেহেতু আমাদের এখানে প্রশ্নে বছর বলা হয়েছে অথবা পরিশোধ বা মেয়াদ পূর্তির কথা বলা হয়েছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা ঋণপত্রের পরিশোধযোগ্য ব্যয়ের অঙ্ক। তাহলে আবার আমরা চলে যাচ্ছি সূত্রের দিকে। তো অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তাহলে আমরা সিরিয়ালে লিখছি 5। প্রথমত লিখতে হবে, আমরা জানি এখানে আমরা লিখব ঋণপত্রের ব্যয় কেডি সমান যে সূত্রটা আছে আমরা এই সূত্রটা লিখে নিচ্ছি, I × 1 - T প্লাস RV মাইনাস NSB বাই N, আর নিচে হচ্ছে RV প্লাস NSB বাই 2, আর শেষে হচ্ছে ইন্টু 100। তারপর আমরা চলে যাচ্ছি সলিউশনে। তো সলিউশনে যাওয়ার শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা পুরোপুরি দেখার পরে আপনি যদি উপকৃত হন বা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তাহলে আপনার কোনো ভিডিও আমাদের চ্যানেলের আপলোড করা কোনো ভিডিও আপনার মিস হবে না, আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কথা না বলে আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। আমরা পূর্বের 2 নম্বর ক্লাসে বলেছিলাম এই ক্যাটাগরির অঙ্কগুলো ঋণপত্রের ব্যয় বা অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমত ফেস ভ্যালু থেকে শুরু করতে হয়। তাহলে আমরা ফার্স্ট লিখছি ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি ভাই? লিখিত মূল্য বা অভিহিত মূল্য। তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে বলে দিয়েছিল যে 5,000 টাকা অভিহিত মূল্য, তাহলে ফেস ভ্যালু মানে আমরা লিখতে পারি টাকা 5,000। আবার দরকার কি ভাই? আয়ের দরকার, লিখে নিচ্ছি আমরা আয়ের কথা বলা হয়েছে আমাদের কাছে এখানে কুপন সুদের হার 15%। কুপন সুদের হার যে কথা, সুদের হারটাও একই কথা। তাহলে আয়ের মধ্যে আমরা লিখতে পারি 5,000 ইন্টু 15%, লিখে দিলাম আমরা 750। তাহলে আই পেয়ে গেলাম। এখন দরকার কি ভাই? ট্যাক্সের দরকার। তাহলে টি মানে হচ্ছে করের হার। তো এখানে একটা কথা বলি, এখানে তারা বলে দিয়েছে আমাদের কাছে কর্পোরেট ট্যাক্স। তো নর্মালি কর 2 ধরনের হয়, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স বলতে কি আর ইন্ডিভিজুয়াল ট্যাক্স কি? তো মনে রাখতে হবে ভাই, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত কর। ব্যক্তিগত করটা ব্যবহৃত হয় সংরক্ষিত আয়ের ক্ষেত্রে, আর নর্মালি যদি কোনো কর থাকে সবগুলো কর ব্যবহৃত হয় ঋণপত্রের ব্যয়ের বেলা। আমি আবারও বলছি, আমাদের এই চ্যাপ্টারে বলি বা আমাদের বাস্তব প্রেক্ষাপটের কথা যদি বলি, 2 ধরনের ট্যাক্স হয়, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স। ইন্ডিভিজুয়াল ট্যাক্স মানে ব্যক্তিগত কর। ব্যক্তিগত করটা ব্যবহৃত হবে কোথায় ভাই? সংরক্ষিত আয়ের বেলায়। সংরক্ষিত আয়ের যখন আমরা ব্যয় নির্ণয় করব তখন আমাদের ব্যক্তিগত করটা ব্যবহৃত হবে। আর এছাড়া নর্মালি যদি কোনো কর থাকে, কর্পোরেট ট্যাক্স থেকে শুরু করে যত কর থাকবে সবগুলো ব্যয় হবে আমাদের ঋণপত্রের ব্যয়ের মধ্যে। তাহলে ট্যাক্স হচ্ছে আমাদের কাছে এখানে কত পার্সেন্ট ভাই? 45%। তাহলে আমরা টি দিচ্ছি 45% = 0.45। এবার আবার কি লিখবে ভাই? এন লাগতেছে, লিখছি আমরা এন সমান এখানে বলা হয়েছে ভাই 5 বছর পর। তাহলে এন মানে 5 ইয়ার্স। তাহলে আমরা অনেকগুলো ডাটা পেয়ে গেলাম। এখন লাগবে কি ভাই? আরভি লাগবে আর এনএসভি লাগবে। তো আমরা এনএসভির জন্য আগের করতে হবে এসভি। তাহলে এসভি মানে হচ্ছে বিক্রয়মূল্য।
বা বাজার মূল্য, তো এখানে তারা বলে দিয়েছে বাজার মূল্য 4,500 টাকা, লিখে দিচ্ছি আমরা 4,500। যেহেতু বাজার মূল্য সরাসরি দেওয়া হয়েছে, আই মিন এসবি এর মান যেহেতু সরাসরি দেওয়া আছে, সেহেতু আর এসবি এর কোনো সূত্র প্রয়োগ করা লাগে নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে কি তারা আমাদেরকে এসবি এর মান দিবে না, তখন সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে হবে। তাহলে এসবি পেয়ে গেলাম, এখন লাগবে কি ভাই এনএসবি। এনএসবির সূত্র হচ্ছে কি ভাই এসবি মাইনাস এফসি। এফসি মানে হচ্ছে উত্তরণ ব্যয় বা প্রশ্ন যদি কোনো খরচ থাকে। তাহলে এসবি আছে কত ভাই 4,500 মাইনাস এফসি হচ্ছে 0 ইকুয়াল টু টাকা 4,500 এর 4,500ই হবে। এরপর দিয়ে আসি আবার লাগবে কি ভাই আরভি লাগবে। অনেকে আরভি ইউজ করে, আবার অনেকে এমভি দিয়ে করায়। তো ঘুরে ফিরে কথা একটাই, আরভি যে কথা, আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, আর এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। আরভি রিডিমেবল ভ্যালু মানে হচ্ছে পরিশোধযোগ্য মূল্য, আর ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে মেয়াদ পূর্তিত মূল্য। দুটা জিনিসই এক। আপনি যদি এমভি দিয়ে করতে চান তাও করতে পারবেন, আরভি দিয়ে করতে চাইলে আরভি দিয়েও করতে পারেন, আপনার পছন্দ। তাহলে আবার আমরা চলে যাচ্ছি আরভি। আরভির সূত্র যে কথা, এসবির সূত্রটাও একই কথা, অর্থাৎ এসবির সূত্র আর আরভির সূত্র দুইটাই সেম, কোনো পরিবর্তন নাই। তো দেখি আমাদের আরভি মানে কী ভাই মেয়াদ পূর্তি মূল্য বা পরিশোধযোগ্য মূল্য। আমাদেরকে প্রশ্নে দেখে নিতে হবে পরিশোধযোগ্য বা মেয়াদ পূর্তি মূল্য সংক্রান্ত কিছু প্রশ্নে বলা আছে কিনা। তো আমরা প্রশ্নটা যদি খেয়াল করি, আমরা এখানে মেয়াদ পূর্তি বা পরিশোধযোগ্য মূল্য সম্পর্কে আমাদের কোনো কিছুই বলা নাই। তাহলে আরভির সূত্রটা আমরা লিখতে পারি এখন, আরভি সমান সমান এফভি প্লাস অধিহার মাইনাস অবহার, বা এটাকে আবার লেখা যায় বাট্টা। তাহলে এফবির মান কত আমাদের কাছে ভাই 5,000, লিখে দিচ্ছি আমরা 5,000 প্লাস। তো আরভি সংক্রান্ত যেহেতু কিছু বলা নাই, আই মিন পরিশোধ বা মেয়াদ পূর্তিতে কোনো ফিগারের পরিবর্তন হবে কিনা এরকম রিলেটেড যেহেতু কোনো কিছু বলা নাই, সেহেতু বুঝে নিতে হবে অধিহারও নাই অবহারও নাই। সো এটার টাকা কত ভাই 5,000 টাকাই থাকবে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের আরভি পেয়ে গেলাম, সবগুলো ডাটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের অঙ্ক করার পালা। আই এর মান কত পেলাম ভাই আমরা 750, লিখে দিচ্ছি আমরা 750। 1 মাইনাস টি কত পেলাম ভাই আমরা 45%, তাহলে 0.45 প্লাসের প্লাস দিলাম। আরভি আছে কত আমাদের কাছে ভাই 5,000, যেটা পেলাম আমরা। তাহলে 5,000 মাইনাস এনএসবি আছে কত আমাদের কাছে 4,500, দিয়ে দিলাম আমরা 4,500। আর এন এর মান কত আছে আমাদের কাছে 5 ইয়ার্স, তাহলে আমরা নিচে দিলাম 5 ইয়ার্স। আবার নিচে আরভি আছে কত ভাই 5,000 প্লাস, আর এনএসবি কত আমাদের কাছে ভাই 4,500 বাই কত ভাই 2, আর লাস্টে ইন্টু কত 100 ইকুয়াল টু তাহলে 750-এর 750 ইন্টু 0.45 গেলে থাকে 0.55, আর প্লাস 5,000 থেকে 4,500 গেলে থাকছে আমাদের কাছে অনলি 500, নিচে কত 5 ইন্টু কত ভাই 100, আর 5,000 আর 4,500 যোগ করলে আমরা পাচ্ছি 9,500 বাই 2। তো 750-কে যদি আমরা 0.55 দ্বারা গুণ করি তাহলে কত পাই দেখি, 750 ইন্টু 0.55, তাহলে আমরা পাচ্ছি 412.50 পয়সা। তাহলে 412.5 প্লাস, এখন 500-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 100, আর 9,500-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4,750, লিখে দিলাম 4,750 ইন্টু কত ভাই 100। তাহলে উপরে কত হচ্ছে 100 আর 412, তার মানে আমরা লিখতে পারি 512.5 বাই 4,750 ইন্টু কত ভাই 100। এবার গিয়ে 512.5-কে 4,750 দ্বারা আমরা ভাগ করি, তাহলে 512.5 ভাগ 4,750 ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি 10.789, তাহলে মানে আমরা লিখতে পারি 10.79%, তাহলে 10.79%। তো এই হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়ের একটা কোশ্চেনের সলিউশন। তো এখন আমরা আরেকটা প্রশ্ন পড়ছি। বলা হয়েছে 10% ঋণপত্রের লিখিত মূল্য 5,000 টাকা 10 বছর পর। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে আমাদের বছর দেওয়া আছে, তার মানে বছর পরিশোধ বা মেয়াদ পূর্তি যাই থাকবে বুঝে নিতে হবে এগুলো পরিশোধযোগ্য। আর যেহেতু ঋণপত্রের ট্রফিস করতেছে, সো এটা ঋণপত্রের পরিশোধযোগ্য ব্যয়। তাহলে আমরা প্রথমত সূত্রে যা আছে আমাদের তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার আমরা পাশে দিয়ে চলে যাচ্ছি হেয়ারে। তাহলে ফার্স্ট লিখছি হেয়ার, এফভি মানে কী ভাই লিখিত মূল্য বা অভিহিত মূল্য। তো আমাদেরকে তারা প্রশ্নের প্রথম লাইনেই বলে দিয়েছে যে লিখিত মূল্য 5,000 টাকা, তাহলে আমরা লিখছি এফভি ইকুয়াল টু টাকা 5,000। আবার এখানে 10% ঋণপত্রের লিখিত মূল্য, তাহলে 10% কী ভাই সুদের হার। তাহলে আই সমান সমান আমরা লিখতে পারি 5,000
ইন্টু 10%। আর আমরা পূর্বের ক্লাসে, আমার প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, যদি কোনো পার্সেন্টেজ ধরতে বলা হয়, কার উপরে ধরতে হবে তা যদি বলা না থাকে তাহলে সেটা ফেস ভ্যালুর উপরে ধরে নিতে হয়। তাহলে 5000-এর 10% কত ভাই? 500 টাকা। লিখে দিচ্ছি আমরা টাকা 500। তাহলে আমরা অলরেডি আইয়ের মান পেয়ে গেলাম। এবার দেখি প্রশ্নে কি আছে। আর বলছে 10 বছর পর, তাহলে 10 বছর কার মান ভাই? এন এর মান। তাহলে আমরা এন সমান লিখতে পারি আমরা 10 ইয়ার্স। 5% প্রিমিয়ামে ঋণপত্রটি পরিশোধিত হবে। বর্তমানে ঋণপত্রটি 10% বাট্টা হারে বিক্রয় করা হচ্ছে। কর্পোরেট করার হার 40% হলে ঋণপত্রটির ব্যয় কত? তাহলে আমাদেরকে খেয়াল করি ভাই, বলা হয়েছে 10 বছর পর ঋণপত্রটি 5% প্রিমিয়ামে পরিশোধিত হবে, অর্থাৎ আমাদের পরিশোধের জন্য একটা কথা বলে দেওয়া হয়েছে। এরপরে আবার পরবর্তী লাইনে বলা হয়েছে বর্তমানে ঋণপত্রটি 10% বাট্টা হারে বিক্রয় হচ্ছে, অর্থাৎ একটা পরিশোধের জন্য বলছে, আর এটা বলা হয়েছে কিসের জন্য ভাই? বিক্রয়ের জন্য। তো আবার আমরা চলে যাচ্ছি, দেখি আমাদের পরবর্তীতে কি লাগছে। তাহলে টি লাগতেছে, তাহলে টি সমান টি এর কথা এখানে বলে দিয়েছে আমাদেরকে 40%। তাহলে টি সমান লিখছি আমরা 40%, তার মানে 0 পয়েন্ট কত ভাই? 40। এবার আমাদের কি লাগবে ভাই? এনএসবি লাগবে, আরবি লাগবে। দুটো হলে আমাদের অঙ্কটার সমাধান হয়ে যায়। তাহলে এনএসবি করতে গেলে আগে আমাদেরকে এসবি করতে হবে। তো আমরা পূর্বের অঙ্কে বলেছিলাম, আমাদের পূর্বের অঙ্কে এসবি মানে বাজার মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া ছিল সরাসরি 4500, সেজন্য আমরা আর কোনো সূত্র প্রয়োগ করিনি। কিন্তু এই অঙ্কে সরাসরি তারা বিক্রয় মূল্যের কথা বলে নাই, শুধুমাত্র অভিহিত মূল্যটা বলছে। কিন্তু আবার তারা যেহেতু প্রশ্নে একটু আগে দিয়ে আমরা যে প্রশ্নটা পড়লাম, এখানে বলা হয়েছে বর্তমানে ঋণপত্রটি 10% বাট্টা হারে বিক্রয় হচ্ছে, অর্থাৎ বিক্রয়ের জন্য তারা একটা লেখা লিখে দিয়েছে। তাহলে আমাদেরকে সূত্র লিখতে হবে এসবি সমান এফভি প্লাস অধিহার মাইনাস অবহার অথবা বাট্টা। কেন ভাই? অবহার যে কথা, বাট্টাটাও একই কথা। তাহলে এফবিএসে কত আমাদের কাছে ভাই? 5000 লিখে দিলাম আমরা 5000 প্লাস অধিহারের পরিবর্তে হচ্ছে 0, যেহেতু অধিহার বলা নাই আমাদেরকে এখানে তারা বলে দিয়েছে 10% বাট্টা হারে বিক্রয়, তার মানে বাট্টা বিক্রয় করছে, তার মানে আমাদের বাট্টা দেওয়া হয়েছে। তাহলে 10% আমরা কার উপরে ধরবো? ফেস ভ্যালুর উপর। কেন ফেস ভ্যালুর উপরে ধরবো ভাই? যেহেতু কার উপরে ধরতে হবে তা প্রশ্নে বলা নাই। তাহলে আমরা এখানে লিখছি 5000 ইন্টু 10%। 10%ই তো সম্ভবত, হ্যাঁ 10%। তাহলে আমরা লিখছি 5000 মাইনাস 5000-এর 10% কত ভাই? 500 ইজিকুয়ালটা আমরা পাচ্ছি 4500 টাকা। এবার লিখছি আমরা এনএসবি সমান এসভি মাইনাস এফসি, যেহেতু এখানে অন্য কোনো খরচের কথা বলা নাই। এসবি আছে কত আমাদের কাছে ভাই? 4500 মাইনাস 0 ইজিকুয়াল টু 4500 টাকা। তাহলে আমরা অলরেডি এনএসভিটা পেয়ে গেলাম। এখানে আমাদের কি লাগবে ভাই? আরভি লাগবে। তাহলে আবার আমরা লিখছি আরভি সমান তাহলে এসবি সূত্র যেটা, আরভি সূত্রটাও একই। আরভি সমান এফভি প্লাস অধিহার মাইনাস অবহার অথবা বাট্টা। তাহলে এফবি আছে কত আমাদের কাছে ভাই? 5000 লিখে দিচ্ছি আমরা 5000 প্লাস। এখন দেখি, যেহেতু আরবি মানে কি ভাই? পরিশোধিত বা মেয়াদ পূর্তি যাই বলি, তাহলে আমাদের পরিশোধ বা মেয়াদ পূর্তি সংক্রান্ত লাইনটা আমাদের বলা হয়েছে কি? 10 বছর পর ঋণপত্রটি 5% প্রিমিয়ামে পরিশোধিত হবে। তাহলে পরিশোধের জন্য তারা এখানে আমাদের কাছে 5% প্রিমিয়াম দিয়েছে। এখন আসবে প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে হচ্ছে অধিহারের ইংরেজি, অধিহার ইংরেজি হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামের বাংলা হচ্ছে অধিহার। তাহলে অধিহার আছে কয় পার্সেন্ট ভাই? 5%। কার উপরে ধরবো? যেহেতু কোনো কিছু বলে না সেহেতু আমরা ফেস ভ্যালুর উপর ধরবো। তাহলে আমরা এখানে লিখছি 5000 ইন্টু 5% মাইনাস 0 ইকুয়াল টু আমরা দিতে পারি 5000 প্লাস 5000-এর 5% হচ্ছে 250 ইকুয়াল টু 5250 টাকা দিতে পারি। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম। এবার শুধু মানগুলো বসাবো। আইয়ের মান কত পেলাম আমরা ভাই? 500 লিখে দিলাম আমরা 500। আর 1 মাইনাস টি হচ্ছে 0.40 প্লাস আরভি পেলাম কত আমরা ভাই? 5250 লিখে দিচ্ছি আমরা 5250। আর মাইনাস হচ্ছে কি ভাই? এনএসবি। এনএসবি পেলাম কত আমরা ভাই? 4500 টাকা লিখে দিচ্ছি আমরা 4500। আর লাস্টে গুণ 100। আর এনের মান কত ভাই? 10। আবার এখানেও 5250 প্লাস 4500, নিচে 2-এর 2। তাহলে আমরা 500 ইন্টু 0.60 লিখতে পারি, প্লাস 5250 থেকে 4500 গেলে থাকছে আমাদের কাছে 750 টাকা। নিচে কত ভাই? 10 ইন্টু 100। আর 5250 আর 4500 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5009 9750 বাই কত ভাই? 2। তাহলে 500কে যদি 0.60 দ্বারা গুণ করি, 500কে যদি আমরা 0.60 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 350
প্লাস 750কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 75 ইন্টু কত বাই 100, আর নিচে 9750কে আমরা 2 দিয়ে ভাগ করে দেখি কত পাই। 9750 ভাগ 2, তাহলে আমরা পাচ্ছি 4875। 4875। আবার 300 আর 75 যোগ করলে কত পাই আমরা? 375। তাহলে আমরা এক লাইন কমে করছি, 375 ভাগ 4875, 4875 ইন্টু দিচ্ছি কত আমরা ভাই? 100। তাহলে আমরা এখানে পাচ্ছি 7.69%, 7.69%। তো এই হয়ে গেল আমাদের পরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয়ের 2টা অঙ্কের সমাধান। আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা যারা পুরোপুরি দেখেছেন, আমি আবারও অনুরোধ করছি প্রতিবারের ন্যায় যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো, আমাদের ভিডিও না যে কোনো চ্যানেলের আপনি ভিডিও দেখেন, অবশ্যই আপনাকে বাড়িতে আপনার বই ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যে বই থেকে করাচ্ছি সেই বইটা আপনার কাছে নাও থাকতে পারে যে আপনি সেম বই থেকে আপনি অঙ্কগুলো করে ফেলবেন। আপনার কাছে যে বই থাকুক, খালেকুজ্জামান স্যার বা অন্য কোনো পাবলিকেশান, অনুপমস পাবলিকেশান, যেটাই থাকুক, যে কোনো বই থেকে আপনি অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে আপনি পারবেন, প্র্যাকটিস ছাড়া কখনোই পারবেন না ভাই। যেহেতু কথায় বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই ভাই। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।